কলকাতা নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর শুরুতেই অবশ্যই যে খবরে চোখ রাখতেই হচ্ছে, এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, উপরাষ্ট্রপতি পদে মার্গারেট আলভা বা জগদীপ ধনকর কাউকেই সমর্থন করছে না তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে কথা জানিয়ে দিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন সমর্থন করছে না তৃণমূল কোনো রাষ্ট্রপতি পদপ্রার্থীকেই? আমরা জানার চেষ্টা করবো। আবির রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আবির, তোমার সঙ্গে আমার মনে আছে 4:30 নাগাদ কথা হচ্ছিল, সেখানে তুমি এই থার্ড অপশন দিয়েছিলে যে হয়তো তৃণমূল কংগ্রেস কাউকেই সমর্থন নাও করতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে আবির একটা প্রশ্ন তো উঠবে যে উপরাষ্ট্রপতি নিয়ে বৈঠক হচ্ছে বিরোধীদের, সেরকম খবর ছিল, তৃণমূল কংগ্রেস সেখানে যায়নি, কেন তাহলে মার্গারেট আলভাকে সমর্থন করছে না তৃণমূল? প্রথম বিষয় হচ্ছে যে আত্মসম্মানের কাছে কোনো আপোষ যে নয় সেটা তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দিল এই সিদ্ধান্তের মাধ্যমে। দ্বিতীয়ত হচ্ছে লোকসভা রাজ্যসভা মিলিয়ে তৃণমূল কংগ্রেসের হাতে 35 জন সাংসদ রয়েছে, ফলে ভোটের সংখ্যার বিচারে বিরোধী দলগুলির মধ্যে তৃণমূল কংগ্রেসের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয়ত হচ্ছে এদিনকে যেটা তৃণমূল সূত্রে জানাও গেল সেটা হচ্ছে যে বৈঠকের একটা নির্দিষ্ট সময় দিন স্থির হয়েছিল, যদিও দেখতে পাওয়া যায় যে বৈঠকের স্থান বদল করে শরদ পাওয়ারের বাড়িতে হয়ে যায়। প্রার্থীর নাম ঘোষণা করার পর যোগাযোগ করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের সঙ্গে এবং যোগাযোগ করে মার্গারেট আলভার নাম বলা হয়। এক্ষেত্রে দাঁড়িয়ে অপশন হিসেবে হয়তো তৃণমূল কংগ্রেসের কাছেও বেশ কয়েকটি নাম ছিল, বিরোধীদের সঙ্গে সেই বিষয় বা সেই নামগুলো নিয়ে আলোচনা হওয়ার কোনো সুযোগই থাকেনি। ফলে গোটা বিষয়টাতে কোথাও যেটা তৃণমূল কংগ্রেসেরও আত্মসম্মানের ক্ষেত্রে ধাক্কা খেয়েছে, সে কারণেই তৃণমূল কংগ্রেসের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। এনডিএ শিবিরের তরফ থেকে যে নাম ঘোষণা করা হয়েছিল জগদীপ ধনকর রাজ্যপাল হিসেবে, তার ভূমিকা তা নিয়ে একাধিকবার তৃণমূল কংগ্রেস নানা প্রশ্ন তুলেছিল। বিভিন্ন সময় জুড়ে জগদীপ ধনকর যে বক্তব্য রেখেছেন, বিভিন্ন ইস্যুতে রাজ্যকে বা তৃণমূল কংগ্রেসকে যেভাবে নিশানা করেছেন, তাতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বক্তব্য ছিল তিনি একটি রাজনৈতিক দলের, নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতার মতো আচরণ করছেন। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে বিরোধীদের মধ্যে যে ঐক্য তৈরি করে প্রার্থী উপরাষ্ট্রপতি পদে ঘোষণা করাই যেতে পারত, কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসকে যথাযথভাবে সম্মান দেওয়া হয়নি এবং তৃণমূল কংগ্রেসের সাথে কোনো ধরনের আলোচনা ছাড়াই যে প্রার্থীর নাম ঘোষণা করে দেওয়া হয়েছে সেই বিষয়টা যে যথোপযুক্ত নয়, সেই কারণেই তৃণমূল কংগ্রেস উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকছে। একদম, অনেক ধন্যবাদ আবি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি সওয়াল করেছেন উপরাষ্ট্রপতি পদে কাউকে সমর্থন না জানানো নিয়ে, শুনবো। যে আগামী 6 তারিখ যে উপরাষ্ট্রপতি নির্বাচন রয়েছে, সেখানে 85% of the MPs who attended and were present in today's meeting, তারা সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছে যেভাবে অপোজিশন ক্যান্ডিডেট ঠিক করা হয়েছে কোনো আলোচনা না করে, এবং যে প্রক্রিয়ায় অপোজিশন ক্যান্ডিডেট ঠিক হয়েছে, তৃণমূলের সর্বস্তরের সাংসদ সবাই মিলে এবং দলনেতা মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সকলে উপস্থিত রয়েছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই ভোটদান প্রক্রিয়া থেকে বিরত থাকব। অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করছেন উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মার্গারেট আলভার যখন নাম চূড়ান্ত করা হয় তখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো রকম কোনো আলোচনা করা হয়নি। সেই কারণে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক আত্মসম্মানের খাতিরে বিরোধীদের প্রার্থীকে তারা সমর্থন জানাচ্ছেন না। যেমন তেমনি জগদীপ ধনকরকে নিয়ে নানান ওজোর আপত্তি তৃণমূল বিগত কয়েক বছরে জানিয়ে এসেছে, ঠিক সেই জায়গায় তৃণমূল কংগ্রেস জগদীপ ধনকরকেও সমর্থন করছেন না। এই জায়গা থেকে আমরা সিপিআইএম এর সুজন চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করেছি। সুজনবাবু রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সুজনবাবু, আপনারা মার্গারেট আলভাকে যখন উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হলো, সিপিআইএমও সেখানে ছিল, এখন তৃণমূল সমর্থন জানাচ্ছে না তাদের, কি বলবেন? দেখুন, রাজনীতিটা খুশি মতন চলার জিনিস না। এই যে রাষ্ট্রপতি পদে যিনি প্রার্থী যশবন্ত সিনহা, তিনি তৃণমূল, তাকে বা বিজেপির সঙ্গে মন্ত্রী ছিলেন, তাকে আমাদের দিক থেকে পছন্দ করার তো কোনো কারণ ছিল না, থাকেও না, নেইও বলে। কিন্তু বিজেপি প্রার্থীর বিরুদ্ধে আমরা, সেটা মমতা ব্যানার্জি বলুক আর যেই বলুক, যতই মমতা ব্যানার্জির বিরোধ থাক, নীতিগত অবস্থান, সেই কারণে রাষ্ট্রপতি নির্বাচনে আমরা যশবন্ত সিনহাকে সাপোর্ট দিয়েছি। আর এখানে কি দাঁড়ালো? এখানে মমতা ব্যানার্জি সকাল দুপুর সন্ধ্যে কলকাতার রাজভবনের সঙ্গে ঝগড়া, কিন্তু দার্জিলিং এর রাজভবনের চায়েতে চর্চায় জগদীপ ধনকর মাঝখানে, ডান দিকে মমতা ব্যানার্জি, বাঁদিকে আসামের মুখ্যমন্ত্রী, তিনি এসেছিলেন মোদিজির দূত হিসেবে। আমি তো সেদিনই বলেছিলাম, এবার দেখবেন সিবিআই তে কেউ না কেউ ছাড় পাবে। দেখা গেল সিবিআই চার্জশিটে প্রাথমিকভাবে
অভিষেকের নাম বাদ শুধু দেওয়া হলো। জগদীপ ধনখড়কে তো সমর্থন করছে না তৃণমূল। আবার সমর্থন করার কি বাকি থাকলো? জগদীপ ধনখড়কে উনি বিজেপি বিরোধী সর্বভারতীয় মুখ, এইটা যেন হাত পাও মিটিংটা রেখেছিলেন রাষ্ট্রপতি নির্বাচনে সেই কারণে। কিন্তু জগদীপ ধনখড়ের বিরুদ্ধে প্রার্থীকে উনি সমর্থন দিলেন না, উনি চুপচাপ থাকবেন, তার মানে টুইট করবেন, তার মানে ওয়ার্কআউট করবেন, তার মানে ভোটে অংশ নেবেন না। এটা কখন হয়? যখন বিজেপিকে সাহায্য করতে হয় তখন এটা হয়। বিজেপিকে প্রধানতম সাহায্য করা বেশ। ধরা পড়ে যাবে, আর বেশি ধরা পড়তে দিতে চায়। একদমই একদমই। অনেক ধন্যবাদ সুজন বাবু। আর অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের, তিনি কি বলছেন শুনবো। যে মমতা ব্যানার্জির রাজনৈতিক চরিত্র নিয়ে সাধারণ মানুষের কাছে প্রশ্নগুলো অবশ্যই আজকে আসবে। কেন মমতা ব্যানার্জি হঠাৎ করে ধানকারের সঙ্গে দার্জিলিং এ মিটিং করলেন, আর তারপরে ধানকারের বিরুদ্ধে যে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে ভোটদান, তার হয়ে ভোট করা থেকে বিরত থাকবেন, এই দুটোর মধ্যে কি সংযোগ নেই? ধানকারের সঙ্গে দার্জিলিং এ মিটিং, তারপরে ধানকারের ভাইস প্রেসিডেন্ট পদে মনোনয়ন, তারপরে মমতা ব্যানার্জির ধানকারকে পরোক্ষ সমর্থনের জন্য মার্গারেট আলভাকে ভোট না দিয়ে বিরত থাকা, এই সবগুলো মিলে 2 আর 2 4 করুন। মমতা ব্যানার্জি আজকে পশ্চিমবঙ্গে বিজেপির সব থেকে বড় দালালের নাম। তারা বিরোধী দলের নেতৃত্ব দেওয়ার জন্য একদিন দিল্লিতে এসে ওকালতি করার পরেও যখন বিরোধী দল তারা সর্বসম্মত মমতার দলের এবং মমতার মনোনীত প্রার্থী যশবন্ত সিনহাকে প্রার্থী করলে রাষ্ট্রপতি পদে, তখন তাকে বাংলায় যেতে দেওয়া হলো না, তার প্রচার করে না মমতা ব্যানার্জি। এবং একইভাবে মার্গারেট আলভাকে যখন চয়ন করা হয় তখন অল্পতে মিটিং ডেকে করা হয়েছে, সেখানে দিদির দলের লোক যায়নি। 21 মানে 24-এ বিজেপিকে হাঁটানোর আশা। জয় বাংলা দিচ্ছে ডাক, জয় ভারত বেঁচে থাক। মুড়িতেও জিএসটি। বিজেপির বন্ধুরা মুড়ি খাবেন না? গ্যাস বাড়ানোর সরকার আর নেই দরকার। বিরোধীরা যতই তৃণমূল বিজেপির অন্য সমীকরণ খোঁজার চেষ্টা করুক না কেন, 21-এর মঞ্চ থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারকে দিল্লি থেকে হটানোর ডাক দিলেন। পাল্টা কটাক্ষ অবশ্যই এসেছে গেরুয়া শিবিরের তরফে। জয় বাংলা দিচ্ছে ডাক, জয় ভারত বেঁচে থাক। बीजेपी हटाओ, बीजेपी हटाओ। हमको गरीब का प्राइम मिनिस्टर चाहिए, हमको वित्तवान का प्राइम मिनिस्टर नहीं चाहिए। 21-এর পর 21-এ ফের ধর্মতলায় তৃণমূলের শহীদ সমাবেশ। রাজপথ ভাসল ভিড়ে, ভিজল বৃষ্টিতে, গরম হলো মমতার ভাষণে। মানুষের এই বৃষ্টি বিজেপিকে 24 সালে ভারতবর্ষ থেকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। 24-এ লোকসভা নির্বাচন, এখন থেকেই আসরে মোদি ব্রিগেড। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল নেত্রীও বুঝিয়ে দিলেন বঙ্গ জয়ের পর এবার তাঁর মিশন দিল্লি। আগামী দিন দিল্লি দখল করবে কারা? আগামী দিন বিজেপিকে আপনারা হারাতে তৈরি আছেন? বিজেপি সিঙ্গেল মেজরিটি পাবে না, আই এম শিওর। আমি চ্যালেঞ্জ করে আপনাদের বলছি। আর যখন সিঙ্গেল মেজরিটি পাবে না, তখন অন্যান্যরা এক হয়ে যাবে। যখন উনি এই কথা বলছিলেন তখন ওনার সমর্থকরাও হাসছিলেন যে মুখ্যমন্ত্রী কি বলছেন। কিছুদিন আগেও 5টি রাজ্যে নির্বাচন হয়েছে, 4টেতে বিজেপি ক্ষমতায় এসে। তো এই কথা শুনলে পরে অন্যরা অন্যদের কথা ছেড়ে দিন, বাচ্চারাও হাসবে। 24-এ বিজেপির কারাগার ভাঙো, মানুষের সরকার আনো। এরা একেবারে মনুমেন্টাল ইনকম্পিটেন্স হয়ে গেছে। ভোট ফর 24, it is not vote for election, it is a vote for rejection. রাষ্ট্রপতি নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে প্রার্থী দিয়েছে বিজেপি বিরোধী দলগুলি। দিল্লিতে বিরোধী ঐক্যের এই মঞ্চে সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিন ধর্মতলার মঞ্চ থেকে মমতার বার্তা, তৃণমূলই পারে বিজেপিকে রুখতে। 21 মানে 24-এ বিজেপিকে হাঁটানোর আশা। তৃণমূল কংগ্রেসই পারে
সব দলকে নিয়ে এই কাজটা করতে আর কোনো দল পারে না। লড়বার জন্য তৈরি আছেন? আমার সাথে দিল্লি গেলে যাবেন, বিজেপির সাথে লড়াইটা করবেন? ইডি আসলে ভয় পাবেন না তো? সিবিআই ডাকলে ভয় পাবেন না তো? সুতরাং আপনারা 21শে বঙ্গজয়ের পরে তৃণমূল নেত্রী বুঝিয়ে দিয়েছিলেন এবার টার্গেট দিল্লি। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে সেই বার্তায় আরো জোরালোভাবে দিলেন বলে মত পর্যবেক্ষকদের। বিজেপি হটাও! নিউজ 18 বাংলা। রাজ্যে রাজ্যে সরকার ভাঙছে বিজেপি, বাংলাতেও সরকার ভাঙার চেষ্টা করেছিল কিন্তু পারেনি, এমনই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাল্টা বিজেপি বলছে যে বিজেপি কখনো সরকার ভাঙার চেষ্টা করে না, বাংলায় এমনিই সরকার ভেঙে যাবে। বিজেপি সব জায়গায় সরকার ভাঙছে, এটাই ওদের কাজ। বাংলায় আমাদের অনেকভাবে হারানোর চেষ্টা করেছিল কিন্তু পারেনি। 2021 সালেও মানুষ দেখিয়ে দিয়েছে 21 কখনো ভুলে যায় না, 21 কখনো মানুষকে ভুলতে দেয় না, 21 মনে রাখে। তাই তো বলি আবার আবার ফিরে এসো 21 বারবার, তাই তো বলি আবার আবার তৃণমূল ফিরে এসো বারবার। মুখ্যমন্ত্রী ভয়ে আছেন বোঝা যাচ্ছে। বিজেপি তার সরকার ভাঙবে না, তার সরকার এমনিই ভেঙে যাবে। কারণ তৃণমূল কংগ্রেস পার্টিটা হরিশ মুখার্জি আর হরিশ ব্যানার্জি এই দুই রোডে ভাগ হয়ে গেছে এখন। তো সেই জন্য এই সরকারের স্থায়িত্ব খুব বেশি দিন নেই। বিজেপির কিছু করার প্রয়োজন নেই, এমনি এই সরকার পড়ে যাবে এবং অল্প কয়েকদিনের মধ্যে পড়ে যাবে। চিড়ে, মুড়ি, দই, মিষ্টি এসবে জিএসটি প্রত্যাহারের দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি যখন এই বক্তব্য রাখছেন তখন মুড়ি হাতে নিয়েই এই বক্তব্য রাখছেন। পাল্টা বিজেপি বলছে যে প্যাকেটজাত দ্রব্যেই শুধুমাত্র জিএসটি, অন্য কিছুতে নয়। মুড়িতেও জিএসটি? এক থালা মুড়ি খাবো, এই কে একটু মুড়ি নিয়ে এসো তো, আছে তো থালায় করে? কে মুড়ি নিয়ে এসছো? সামনে আছে? হাতের সামনে নাই, সামনে থেকে একটু মুড়ি কেনো তো, একটা থালা নিয়ে এসো। মুড়িতেও জিএসটি? আচ্ছা তো ছুড়ে দে না, ওই তো আছে। গ্রামের ছেলেরা আসছে, তার কাছে মুড়ি থাকবে না তো কি থাকবে? বিরিয়ানি দাও দাও, আমি দিয়ে দেবো আবার। দাও দাও, ওটাকে রিলে এসে পার করো। মুড়িটাকে পৌঁছে দিয়ে ঢালুয়ার মধ্যে দিদি, হ্যাঁ পুরো ঢেলে দি। আর দেখতে তো হবে, লোকে তো যার মুড়িটাকে ফেরত দেবো কিন্তু, চিন্তা করো না। তাহলে মুড়িতেও জিএসটি? বিজেপির বন্ধুরা মুড়ি খাবেন না? মুড়িতে কত জিএসটি? মিষ্টিতেও জিএসটি, মুড়িতেও জিএসটি, নকুলদানায় কত জিএসটি, বাতাসায় কত জিএসটি, নিম পাতায় কত জিএসটি। লোকে কি খাবে? খাবো কি? মানুষ খাবে কি? আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও। আমাদের জিনিস ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও। কোনো প্যাকেটজাত দ্রব্য বাদ দিয়ে কোনো মুড়ির উপরে ট্যাক্স বসানো হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রীকে নাটকটা করতে মানা করুন। মঞ্চে এসে মুড়ির কথা ঘোষণা করলেন, সঙ্গে সঙ্গে বিয়ের তত্ত্বের মতো মুড়ি আগে চলে এলো। ওইভাবে কোথাও মুড়ি বিক্রি হয়? আগের থেকে ইমপ্ল্যান্ট করা, পুরোটা প্ল্যান করে করা হচ্ছে। বাংলার লোককে এত বোকা ভাববেন না, বাংলার লোকেরা যথেষ্ট শিক্ষিত, তারা বোঝেন পুরো নাটক চলছে মঞ্চে। বাংলাকে অর্থনৈতিকভাবে অবরোধ করা হয়েছে, দিল্লিতে গিয়ে ধর্ণা আন্দোলনের হুমকি মমতা বন্দ্যোপাধ্যায়ের। आज बंगाल को 100 दिन का रुपया बंद कर दिया, आवास योजना बंद कर दिया, ग्रामीण रास्ता बंद कर दिया। ऐसा क्या हुआ कि बंगाल को आप लोगों ने इकोनॉमिक ब्लॉकेट किया? ऐसा क्यों हुआ? पॉलिटिक्स में कोई जीतता है, कोई हारता है, लेकिन पॉलिटिक्स में आप हमको वोट नहीं दिया, इसके लिए हम आपको खाना नहीं देंगे। अगर गरीब लोगों को रुपया नहीं मिलेगा
तो सोचिए बीजेपी पार्टी, और पार्टी तो आपको डरते हैं, हम नहीं डरते हैं। हम ट्रेन करके लड़ी करके हम पूरा आपको दिल्ली में जाएगा और घेराव करेगा दिल्ली का रास्ता में। আর এসব ছাড়াও 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল কর্মী সমর্থকদের একগুচ্ছ নির্দেশিকা দিলেন দলনেত্রী। ওয়ার্কারই हमारा সম্পদ है, सबसे बड़ा एसेट है। মনে রাখবে, বাংলার মানুষ মাথা নত করতে জানে না, বাংলার মানুষ মাথা উঁচু করে চলে, বাংলার মানুষ মাথা নিচু করে মানুষের কাছে। আমি দেখতে চাই আমার কর্মীরা সাইকেল নিয়ে গ্রামে ঘুরবে, আমি দেখতে চাই আমার এমএলএরা পায়ে হেঁটে গাড়িতে ঘুরবেন, আমি দেখতে চাই আমার এমপিরা দরকার হলে রিক্সা করে ঘুরবেন, আমি দেখতে চাই আমি চাই ভারতবর্ষে একটাই আদর্শ পার্টি থাকুক, তার নাম তৃণমূল কংগ্রেস। কাটমানির আদর্শ তো, কাটমানির আদর্শ নিজে খাও অপরকে খাওয়া। মাননীয় মুখ্যমন্ত্রী তো নিজে বলেছেন একা কেন খাবে, সবাই মিলে ভাগ করে খেতে হবে। তো সেই আদর্শ নিয়ে এগিয়ে যাচ্ছে, এটাকে যদি আদর্শ বলা যায়। তো শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগ নিয়ে বিস্তর দুর্নীতির অভিযোগ, আর 21শের মঞ্চ থেকে সেই সব দুর্নীতির জবাব দেওয়ার চেষ্টা করলেন তৃণমূল নেত্রী এবং নিশানা করলেন বিজেপি, তার সঙ্গে সিপিআইএমকেও। যত কিছু বাংলায় বলছে বাংলার লোককে চাকরি দেওয়া যাবে না, আলবাদ দেব, ক্ষমতা থাকলে তোমরা ঢুকবে, যাও। শিক্ষক নিয়োগ নিয়ে অভিযোগের পাহাড়, আদালতে মামলা, তদন্তে সিবিআই, জটে জড়িয়ে নিয়োগ প্রক্রিয়াও। এ নিয়ে লাগাতার সরব বিরোধীরা। বৃহস্পতিবার 21শের মঞ্চ থেকে জবাব দিলেন তৃণমূল নেত্রী। আমাদের টিচারিতেও কোর্টে কেস চলছে, তাই তা নাহলে 17,000 পোস্ট এখনো রেডি আছে। যত কিছু বাংলায় বলছে বাংলার লোককে চাকরি দেওয়া যাবে না, আলবাদ দেব, ক্ষমতা থাকলে তোমরা ঢুকবে, যাও। আমরা চাই চাকরি হোক, আর বিজেপি চাই চাকরি যাক। তাই ওদের কুটুস কুটুস করে পিঁপড়ের কামড় দিচ্ছে, আর কামড় দিয়ে বলছে এই তো এখানে লেখাটা ভুল। তুমি কি করেছো বাবা? তোমার যদি আমি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ধরি, তোমার যদি আমি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ধরি, তোমার যদি আমি কোল ইন্ডিয়া ধরি, তোমার যদি আমি ডিফেন্স ধরি। হ্যাঁ, উনি চাকরি দেন, গুজরাটে দেন, মহারাষ্ট্রে দেন, পশ্চিমবাংলায় কিন্তু দেন না। আজ পর্যন্ত কোনো লিস্ট নেই, তার কোনো সরকারি কোনো ডিপার্টমেন্টের ওয়েবসাইটে কোনো হিসাব নেই যে কোন ডিপার্টমেন্টে কতজন চাকরি পেয়ে। সিপিএম এর একটা কাগজ আছে, জিজ্ঞেস করুন তো দলের কাগজ, তার যত রিপোর্টাররা আছে তার ম্যাক্সিমাম তাদের বউরা সবাই টিচারিতে চাকরি পেয়েছিল কি করে? কোয়ালিটিতে পেয়েছিল। ছেলেরা পার্টি করবে আর বউরা চাকরি করবে, এই নিয়ে সিপিএম চাকরিগুলো দিয়েছিল। বার করুন না, যদি কেউ চাকরি পেয়ে থাকেন যার যোগ্যতা ছিল না, বেআইনি চাকরি পেয়েছেন, সেটা বলুন। সিপিআইএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকেও এদিন নিশানা করেন তৃণমূল নেত্রী। নিয়োগ দুর্নীতি নিয়ে চলা একাধিক মামলায় মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। রোজ সিপিএম এর বিকাশ বাবু, তিনি হয়েছেন চাকরির জন্য, রোজ গিয়ে বলছে এটা কেটে দাও, ওটা কেটে দাও। জিজ্ঞেস করুন আপনার আমলে বার্থ সার্টিফিকেট দেওয়ার নামে ওই ফাইলটা বের করব? আপনার আমলে কাদের কাদের বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন? সেই বিষয় নিয়ে একটা তদন্ত কমিটি হোক, তদন্ত কমিটির নেতৃত্ব দিন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং 15 দিন পরে তারা রিপোর্টটা জনসমক্ষে প্রকাশ করুন। শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগে তোলপাড় রাজ্য, যা অস্ত্র তুলে দিয়েছে বিরোধীদের হাতে। পর্যবেক্ষকদের একাংশের মতে 21শের মঞ্চ থেকে সেই অস্ত্রকেই ভোঁতা করার চেষ্টা করলেন তৃণমূল নেত্রী। নিউজ 18 বাংলা। 2 বছর পর অফলাইনে 21শে জুলাই সমাবেশ। সকাল থেকে এই সমস্ত পথ যেন গিয়ে মিশেছিল ধর্মতলায়, কখনো রোদ, কখনো বৃষ্টি। তাতে কি ভিড়ে ভিড় 21শে, যদিও এই ভিড়কে অবশ্য গুরুত্ব দিতে নারাজ বিজেপি। মানুষের ঝড়, মানুষের প্লাবন, তাই মানুষের অভিনন্দন। তৃণমূলের 21শে জুলাই বৃহস্পতিবার সকাল থেকেই অন্য চেহারায় কলকাতা। এদিন কলকাতা যেন মিছিল নগরে। সব মিছিলের একটাই গন্তব্য, ধর্মতলা।
এদিন সকাল থেকেই রঙিন শিয়ালদা। স্টেশনের বাইরে মতুয়াদের নাচ বাজনা। শিয়ালদা স্টেশন থেকে মিছিল করে ডোরিনা ক্রসিং, সেখানেও মতুয়াদের নাচ। তৃণমূলের 21-এ যেন গো অ্যাজ ইউ লাইক। শিয়ালদা স্টেশন চত্বরে হাজির চার্লি। হাজরা মোড়ে সাজানো রিকশা, ভ্যান, স্কুটারে কাট আউট। শ্যামবাজার থেকে তৃণমূলের মিছিল, মিছিলে তৃণমূলের বিরাট লম্বা পতাকা, তৃণমূলের অমর 21-এর ট্যাবলো। নানা রং, নানা সাজ, আদিবাসী নাচ, মুখে মমতার মুখোশ, কেউ আবার রন পায়ে। এবারও তৃণমূলের 21-এ বৃষ্টি, রাজপথে শুধু মাথা আর ছাতা। 21শে জুলাই বৃষ্টি হয়, ঝমঝমাঝম বৃষ্টি। মিটিং এ এলাম, প্রকৃতি মাকে জয় করে নিলাম। দেখো তৃণমূল কংগ্রেস দলটা কেমন মিষ্টি জানো, কখনো রৌদ্র, কখনো বৃষ্টি, কখনো দগ্ধ, কখনো সৃষ্টি। 21 পরে 2 বছর পর ধর্মতলায় 21-এ, তৃণমূলের 21-এ ভিড়ে ভিড়। আজকে এটা একটা সুনামি হয়ে গেছে, মানুষের সুনামি, মানুষের ঝড়, মানুষের প্লাবন, তাই মানুষের অভিনন্দন। 2009-এ বামফ্রন্টের এই ধর্মতলা সভার ছবিটা একবার দেখে নেবেন। 2 বছরও সময় লাগেনি, সেই সরকার উঠে গেছিল। এই সরকারও তাই হবে, 26 অব্দি অপেক্ষা করতে হবে না। লক্ষ্মীর ভান্ডার, বিনা পয়সায় 21-এর ভিড় নিয়ে এভাবেও তরজা তুঙ্গে। নিউজ 18 বাংলা। মাটির সৃষ্টি। চুল পড়ার সমস্যা?